হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে ৩২ নম্বরে ভাঙচুর বলছে সরকার। বিরত রাখতে দিল্লিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধ। ভারতে বসে দেশকে অস্থিতিশীল করছেন শেখ হাসিনা, অভিযোগ বিএনপির। বিশৃঙ্খলা রোধে দ্রুত নির্বাচন দাবি। জুলাই অভ্যুত্থানে নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবিতে শাহবাগ অবরোধ। নিয়োগ বাতিলের প্রতিবাদে হাইকোর্টে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ। এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 14 বিশিষ্ট নাগরিক পাচ্ছেন এবারের 21 পদক। তালিকার একমাত্র প্রতিষ্ঠান নারী ফুটবল দল। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার তাণ্ডবে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার বাড়ি সুধা সদনও। রাতভর এই ভাঙচুর চালায় ছাত্র জনতা। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বুধবার রাতে অনলাইনে তার বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা। বুলডোজার মিছিল ও মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দিয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। এক পর্যায়ে শেখ মুজিবের ধানমন্ডির ৩২ বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। রাতভরই চলে এমন পরিস্থিতি। আমরা এই দেশের মাটিতে ফ্যাসিবাদের কোনো নাম নিশানা রাখতে চাই না। তারা আমাদের দেশের জন্য যা একটা খারাপ অবস্থা করেছে, এটার জন্য ভেঙে দেওয়া উচিত। ভারতে এই প্রেসক্রিপশন বাস্তবায়ন হতে দিবে না বাংলার জনগণ, তারই ক্ষোভ এখানে প্রকাশ পেয়েছে। আমরা ইনকলাব চাই, আমরা কখনো মুজিববাদ চাই না। সুতরাং এই মুজিববাদকে যদি পুনরায় প্রতিষ্ঠিত করতে চাই, আমরা এটাকে নিমিষে গুড়িয়ে দেব। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায় ভবনটির বড় অংশ ভেঙে ফেলা হয়েছে। নিয়ে গেছে বইপত্র সহ স্টিল, লোহা ও কাঠের অনেক অবকাঠামো। এদিকে দুপুরে ভাঙা হয় ৩২ নম্বরে থাকা স্মৃতি জাদুঘরের পেছনের ৬ তলা ভবন। ভিতরে ঢুকে যায় শত শত মানুষ। পাপ চায় না, হাসিনা যে পাপ করছে এই পাপের প্রায়শ্চিত্তরা বুক করতেছে। ফেসিবাদী বলতে কোনো কিছু থাকবে না, এগুলো সব জ্বালিয়ে পুড়িয়ে তছতছ করে দেওয়া হবে। পরবর্তী যে পলিটিক্যাল গ্রুপগুলো আসবে সবার জন্য এর একটা চিত্র হিসাবে আপনারা উপস্থাপন করতে পারবেন। আমি এমনিই দেখতে আসছি। কৃষ্ণ 300 টাকা বিক্রি করুম, বিক্রি করে আমরা নিয়ে খাওয়া দাওয়া করুম। আরেকবার যদি আহে তার দিও মায় গরিব দুঃখের অনেক কিছু খাইছে। লোহা লক্করের আশায় হাতুড়ি সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে টুকিটাকে ভাঙার কাজ চালিয়ে যাচ্ছেন ভাঙারি দোকানিরা। এই রডগুলো নিয়ে পরবর্তীতে আপনারা কি করবেন? পরে আর কি করবো, পরে আর কিছু করবো না, এটা সবাই নিতেছে, আমরাও নিতেছি। চোরের উপরে বাটপারি করতেছি। শেখ হাসিনার প্রকাশ্য চোর শেখ হাসিনার বাপের বাড়ি চুরি করতেছি। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর বলে জানিয়েছে সরকার। এক বিবৃতিতে ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে একে জনমনে সৃষ্ট গভীর ক্ষোভের বহিঃপ্রকাশ বলেও দাবি করা হয়। এদিকে দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করা থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে এ বিষয়ে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে প্রতিহত করার বিষয়ে দিল্লিকে লিখিতভাবে অনুরোধ করা হয়েছে। উষা ফেরদৌসের রিপোর্ট। বুধবার রাতে ভারতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বক্তব্য ঘিরে রীতিমতো উত্তাল বাংলাদেশ। ছাত্র জনতার রোষানলে ধ্বংসস্তূপে পরিণত হয় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। হামলা হয়েছে সারা দেশের আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়িতে। শেখ হাসিনাকে থামাতে বৃহস্পতিবার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবাদ নোটে সরকারের গভীর উদ্বেগ, হতাশা এবং গুরুতর আপত্তির কথা তুলে ধরা হয়। মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে। এগুলো শত্রুতামূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয় বলেও প্রতিবাদ লিপিতে জোর দেয়া হয়।
পরে এক ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, শেখ হাসিনার কর্মকাণ্ডে এর আগেও প্রতিবাদ জানানো হয়েছে। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। এবং যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। গত 6 মাসে অন্তর্বর্তী সরকার আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা সহ নানা ঘটনায় ঢাকায় ভারতীয় কূটনীতিকদের অন্তত 4 বার তলব করা হয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বিশৃঙ্খলা রোধে দেশে দ্রুত নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ সহ দলটির অন্যান্য নেতারা। এতে দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তুলে ধরেন বিএনপির নেতারা। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করে তারপরে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন ভাবে আগামী দিনের বাংলাদেশ গঠিত হবে। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিন। এই তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার কখনো জনগণের দীর্ঘমেয়াদী কোনো শাসন ব্যবস্থা কায়েম করতে পারে না। দেশ পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছে, যাদের সবচেয়ে বেশি জবাবদিহিতা জনগণের কাছে, তাদের খাতে এই দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। এই বছরের মধ্যেই নির্বাচন দিতে হবে। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। প্রফেসর ইউনূস তিনি একজন জ্ঞানী ব্যক্তি, সারা বিশ্বে সুপরিচিত ব্যক্তি। আমরা তার প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশ করেছি। বিএনপি সর্বতোভাবে তাকে আগামী দিনেও আমরা সহায়তা প্রদান করব বলে অঙ্গীকার করেছি, কিন্তু আশা করি তিনি আমাদের বিশ্বাস ভঙ্গ করবেন না। তিনি নিরপেক্ষ থাকবেন এবং অতি অল্প সময়ের মধ্যে, এই বছরের মধ্যে একটি নির্বাচন দিয়ে জাতিকে সকল সংকট থেকে মুক্ত রাখবেন। ধানমন্ডি 32 নম্বরে বাড়ি ভাঙ্গার ঘটনা নিয়েও কথা বলেন হাফিজ উদ্দিন আহমেদ। কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এর জন্য দায়ী, তখন সকল পূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা এই সম্পর্কে বিএনপির পক্ষ থেকে মনোভাব মিডিয়ার সামনে, জনগণের সামনে প্রকাশিত করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন জুলাই অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যরা। অভ্যুত্থানে হতাহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান তারা। এতে বেলা 11:15 থেকে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েকজনের হাতে নিহতদের ছবি এবং ন্যায় বিচারের আহ্বান সংবলিত প্লে কার্ড ছিল। পুনর্বাসন প্রক্রিয়ায় সরকারের বিরুদ্ধে উদাসীনতা ও অবহেলার অভিযোগ তোলেন তারা। শহীদ পরিবারের ন্যায্য সম্মানীয় দ্রুত পুনর্বাসনের পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবিও জানান শহীদ পরিবারের সদস্যরা। 2 মাসে যদি একটা আইও আমার সাথে যোগাযোগ করতে না পারে তাহলে বিচারটা কিসের করতেছেন ওনারা? কারে ধরতেছেন, কারে আসামি করতেছেন? আমার ছেলের যে বাবা মারা গেছে, ও যে ভবিষ্যতে বলবে যে ওর বাবা শহীদ, সেই স্বীকৃতিটা কোথায়? সেই বিচারের দাবিতে এবং আমাদের সন্তানদের রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে আমরা রাস্তায় দাঁড়াইছি। আমরা চাই নাই যে আমাদের দেশটা বহির্বিশ্বের কাছে হাস্যকর কিছু হোক। আমি এখন ছেলে মেয়ে নিয়ে চলার মতন অবস্থা নাই। আমার ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারতাছি না। আমি বাসা বাড়িতে কাজ নিয়েছি। আমরা মামলা করেছি, 6 মাস হয়ে গেছে, কিন্তু আমার ভাইকে কোনো আসামি এই পর্যন্ত ধরা হয়নি। জুলাই আগস্ট আন্দোলনে নিহতদের পরিবারকে সহযোগিতা ও আহতদের পুনর্বাসনে আলাদা অধিদপ্তর করা হচ্ছে বলে জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে এই অধিদপ্তরটিতে বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় এক সমাবেশে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় আগামীতে যেন মাছ চাষি ছাড়া অন্য কাউকে হাওর বাওর ইজারা না দেয়া হয় সে ব্যাপারে জেলা উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। শহীদ পরিবার এবং আহতদের জন্য
একটা পুনর্বাসন কর্মসূচি, যেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে একটা বিশেষ অধিদপ্তর করা হচ্ছে। যারা শহীদ পরিবার আছে তাদেরকে আপনারা চেনেন, তাহলে আমাদের কাছে সে তালিকা দেবেন, এবং তারা যদি কোনো প্রকল্প হাতে নিতে চায়, তাদের পরিবার এবং তারা, তাহলে অবশ্যই সেটা অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেয়ায় সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ রায় বাতিলের দাবিতে হাইকোর্টে এনএক্স ভবনের সামনে বিক্ষোভ করেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা। এ সময় দ্রুত এজলাস ত্যাগ করেন বিচারপতিরা। বিস্তারিত কাজী পাপুর রিপোর্টে। হঠাৎই এনএক্স ভবনে হইহুল্লোড়, বিচারপতিদের এজলাসের দরজায় লাথি মারার দৃশ্য, শোনা যায় তাদের নিয়ে নানা রকম স্লোগান। এমন আচরণ করেন নিয়োগ বাতিল হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ প্রত্যাশীরা। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামে নিয়োগ বাতিল হওয়া অনেকে আদালতের বারান্দায় কান্নায় ভেঙে পড়েন। আইনজীবী ও পুলিশের সঙ্গেও তর্কে জড়ান আন্দোলনকারীরা। অনেকটা তাড়াহুড়ায় এজলাস ছাড়েন বিচারপতিরা। বন্ধ করে দেয়া হয় আদালতের দরজা। গেল ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬,৫৩১ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। কোটা পদ্ধতিতে নিয়োগ দেয় এমন আদেশ দেন আদালত, আর চূড়ান্ত রায়ে নিয়োগপত্রটা বাতিলই হয়ে যায়। 31/10/2024 তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে অর্থাৎ 23/7/2024 তারিখের নোটিফিকেশন ফলো করে রায় নতুন রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে। পক্ষে রায় আসায় সন্তুষ্ট রিটকারীরা। অধিকার ফিরিয়ে পেতে এই প্রথম যে পদক্ষেপ আদালত আমাদের পক্ষে নিল, এটার জন্য একটা নতুন আদর্শ স্থাপন করেছে বলে আমরা বিশ্বাস করি। রায়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। জাজমেন্ট ছিল, জাজমেন্টে আমাদের রায় আসে, আমাদের রেজাল্ট পুনরায় 93 দেওয়া হবে। কেন আমরা এটা মানব? আমরা মানব না। আমরা কি অপরাধ করেছি? আমরা কেন সামাজিকভাবে হেনস্থা হব? বিসিএস এর এই সরকার আমলে বিসিএস এ কোটায় নিয়োগ হয়েছে, এই সরকার আমলে রেলে কোটায় নিয়োগ হয়েছে, এগুলি নিয়ে তো কোনো সমস্যা তৈরি হয় না। হাইকোর্টের পর সচিবালয়ের সামনেও বিক্ষোভ করেন তারা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের 14 বিশিষ্ট নাগরিক ও জাতীয় নারী ফুটবল দলের 2025 সালের 21 পদকের জন্য মনোনীত করেছে সরকার। বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানায় সংস্কৃতি মন্ত্রণালয়। মনোনীত ব্যক্তিরা হলেন চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর, সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া মরণোত্তর ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন, চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় শহীদুল আলম, শিক্ষায় নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ মরণোত্তর ও শহীদুল জহির মরণোত্তর এবং গবেষণায় মইদুল হাসান। গণপরিবহনের শৃঙ্খলা আনতে শুরু হলো কাউন্টার আর টিকিট ভিত্তিক গোলাপি রঙের বাস চলাচল। দুপুরে উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড থেকে কার্যক্রম উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। নতুন ব্যবস্থায় বাস ভাড়া বাড়বে না বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক পক্ষ। সুরাইয়া মনির রিপোর্ট। রাজধানীতে শুরু হয়েছে গোলাপি রঙের বাস চলাচল। আব্দুল্লাপুর হয়ে বিভিন্ন রুটে টিকিট ও কাউন্টার ভিত্তিক 21টি কোম্পানির বাস চলবে। টিকিট বিক্রির জন্য প্রস্তুত হয়েছে বুথ। উদ্বোধন অনুষ্ঠানে সড়কে শৃঙ্খলা পরিবহন সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। যে ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা, সেই ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা থেকে উত্তরণের জন্য প্রথম পদক্ষেপ আমি আমার সহকর্মীদেরকে নিয়ে শ্রমিক এবং মালিক উভয় পক্ষকে এবং যাত্রীদেরকে আমার যত ধরনের। এটির পর আরো 3টি রুটে একই ব্যবস্থা চালু করা হবে। এতে বাস ভাড়া বাড়বে না। প্রাথমিকভাবে 4টি রুটে কাউন্টার পদ্ধতিতে থাকবে। কাউন্টার সিস্টেমে ই-টিকেটিং করে গাড়ি চালানোর ব্যবস্থা করব। সেই আমাদের কমিটমেন্ট যে দিয়েছিলাম আমরা
19-12-তে সেটা আজকে বাস্তবায়ন করলাম। কোনোভাবেই যাত্রী হয়রানি বা বেশি ভাড়া নেওয়া সাপোর্ট করি না, করব না। গোলাপী রঙের এসব বাসে ই-টিকেটিং ব্যবস্থা থাকবে, টিকিট ছাড়া গাড়িতে ওঠা যাবে না। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ু দূষণের মাত্রা। দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। চলতি বছরের শুরুতেই টানা কয়েকদিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় বায়ু দূষণের শীর্ষে ঢাকা। সকাল 9টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQ এয়ার থেকে এ তথ্য জানা যায়। 295 স্কোর নিয়ে আজ বায়ু দূষণের শীর্ষে ঢাকা, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর। একই সময়ে 237 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে লাহোর। 194 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কলকাতা। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক অনেক বিনিয়োগ আসছে জানিয়ে নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, বিনিয়োগের বিষয়ে কাজ করা হচ্ছে। সকালে বন্দরের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়াম এলাকায় কাস্টমস অকশন শেড পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় অকশন শেডের নিলাম প্রক্রিয়া দ্রুত করার নির্দেশ দেন উপদেষ্টা। বন্দর কেন্দ্রিক প্রচুর ইনভেস্টমেন্ট আসছে। আশা করি আমরা এই আগামী 3-4-5 মাসের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে এবং তাদের সাথে আমাদের মোটামুটি একটা MOU এবং চুক্তি হবে। ওয়ার্ল্ড ব্যাংক 650 মিলিয়নের ইনভেস্টমেন্ট আছে এখানে, বিশেষ করে চ্যানেল তৈরি করা এবং ব্রেকওয়াটার। আমি 8টা পোর্টকে আইডেন্টিফাই করেছি, স্থল পোর্ট যার 1 পয়সা আমদানি নেই। সেগুলো যাতে কিছু করা যায় সেটা এখন আমি ফিরে গিয়ে ইনশাআল্লাহ দেখব যে এগুলো বন্ধ করার কি প্রক্রিয়া হবে। 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অদম্য মেধাবী শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বিশেষ প্রয়োজন সম্পন্ন ব্যক্তিদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের প্রতি 6 দফা দাবি তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের কথা বলেন, যেখানে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের মূল ধারায় সম্পৃক্ত হতে পারবেন। দেশের বাইরের খবর। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের উপর প্রাথমিক স্থগিতাদেশ দিয়েছে আদালত। এদিকে কাশ্মীর ভূখণ্ড নিয়ে প্রয়োজনে আরও 10টি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির। বলেন, ভারতের সামরিক শক্তি বা প্রযুক্তিকে ভয় পায় না তার দেশ। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের অধিকার বাতিল নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির ডিস্ট্রিক্ট আদালতের বিচারক দেবোরাহ বোর্ডম্যান। স্থানীয় সময়ে বুধবার এ বিষয়ে একটি রুল জারি করেন ওই বিচারক। মার্কিন সংবিধানের 14th সংশোধনী অনুযায়ী জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে, কিন্তু জানুয়ারিতে শপথ গ্রহণের পরেই ডোনাল্ড ট্রাম্প তা বাতিলের আদেশ দেন। এ নিয়ে বিতর্ক দেখা দিলে কিছুদিন আগে ওয়াশিংটন অঙ্গরাজ্যের এক বিচারক 14 দিনের জন্য তা স্থগিত করেন। এরপর মেয়াদ শেষ না হতেই একই পদক্ষেপ নেন মার্কিন ফেডারেল আদালত। বিচারক দেবোরা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ 125 বছরের পুরনো সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক এবং 250 বছরের মার্কিন ইতিহাসের পরিপন্থী। এদিকে ভারত অধিকৃত কাশ্মীর ভূখণ্ড নিয়ে প্রয়োজনে আরও 10টি যুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির। ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কাশ্মীর নিয়ে ইতোমধ্যেই 3টি যুদ্ধ হয়েছে। পাকিস্তান ভারতের সামরিক শক্তি বা প্রযুক্তিকে ভয় পায় না। অন্যদিকে ট্রাম্পের প্রস্তাব ও হুমকি প্রত্যাখ্যান করে ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিজ ঠিকানায় ফিরছেন গাজার মানুষ। এদিকে গাজায় যুদ্ধ থামলেও ধ্বংসস্তূপ থেকে মিলছে লাশ। গত 24 ঘন্টায় ধ্বংসস্তূপ থেকে আরও 8 ফিলিস্তিনি লাশ উদ্ধার করা হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর, বিপিএল প্রসঙ্গ।
বিপিএল এর ফাইনালে আগামীকাল চিটাগং কিংসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। একাদশতম আসরের শিরোপা লড়াই দেখতে মুখিয়ে আছেন ক্রিকেট প্রেমীরা। তবে ভোর থেকে লাইনে দাঁড়িয়েও টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই। একটা অংশ আবার টিকিট পেয়ে আনন্দে আত্মহারা। বিস্তারিত জানাচ্ছেন রাজু আলাউদ্দিন। বিপিএল ফাইনাল ঘিরে টিকিটের জন্য মিরপুর সিটি ক্লাব মাঠের সামনে ভিড় দেখা যায় ক্রিকেট প্রেমীদের। সবার প্রত্যাশা শিরোপার লড়াই হবে জমজমাট। খেলা দেখার জন্য অফিস থেকে 2 দিন ছুটি নিছি, আজকে টিকিট কাটার জন্য একদিন, আগামীকাল খেলার জন্য একদিন। আমরা সবাই বরিশালের সাপোর্টার। প্রিয় দলের খেলা দেখতে টিকিটের জন্য ভোর থেকেই স্টেডিয়ামের গেটে ভিড় জমাতে থাকে ক্রিকেট ভক্তরা। 6টা বাজে এসে এই জায়গায় দাঁড়ানো ছিলাম, এই জায়গা থেকে দাঁড়া আমরা আবার পিছনে গেছি। কিসের জন্য? 400 টাকা টিকিট পায়, 1000 টাকা একজনে 6 বার 7 বার বোরকা পিন্দায়, বোরকা খুললায়, হেজাব পিন্দায়। তারা 400 টাকা 1600 টাকা 2000 টাকা 1000 টাকা লাইনই পায় না, পোলাগো লাইন লম্বা, মহিলা মানুষ ঢুকাই না। ফাইনালে মুখোমুখি হবে বিপিএল এর সবচেয়ে জনপ্রিয় দুদল ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। কিন্তু টিকিট না পাওয়ার বিড়ম্বনা পিছু ছাড়ছে না। এতে ক্ষোভ জানালেন ক্রিকেট প্রেমীরা। এক ব্ল্যাকার না হলো 20টা টিকিট নিছে, মহিলাদেরকে দিয়ে কাটাইছে। এটা তো স্যার আমরা খেলা দেখতে আসছি, আমরা যদি পরে টিকিট না পাই 400 টিকিট শেষ। আমরা আসছি হলো 7টা বাজে, আমরা এখনো টিকিট পাই নাই। সকাল 7টা থেকে এসে দাঁড়াই আছি, বাট মহিলাদেরকে একবারে টিকিট 2 বার 3 বার নিচ্ছে, কিন্তু আমরা কোনো টিকিট পাচ্ছি না এখনো পর্যন্ত। আমি মনে করি যে ওরা আগে আসছে, ওদেরই টিকিট আগে দেওয়া উচিত, কারণ ওরা তো সেই ভোর রাত থেকে মেবি এসে দাঁড়িয়ে আছে। দর্শকের এক অংশ আবার টিকিট পেয়ে আনন্দে আত্মহারা। খুবই ভালো লাগতেছে, অনেক সকালে আসছি, অনেকক্ষণ দাঁড়াইছিলাম, এখন টিকিট পাইছি, ভালো লাগতেছে, অনুভূতি ভালো লাগতেছে। খেলা শুরু হলে দেখা যায় গ্যালারি ফাঁকা। তারপরও টিকিট নিয়ে প্রতি বছর কেন এত ভোগান্তি হবে সেটাই জানতে চান ভক্ত সমর্থকরা। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে বিপিএল এর 11তম আসর। শিরোপা লড়াইয়ে কাল সন্ধ্যা 6টায় মিরপুর হোম অফ ক্রিকেটে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। গতবার শিরোপা জেতায় এটি বরিশালের জন্য ট্রফি ধরে রাখার মিশন, যেখানে চিটাগং এর জন্য প্রথম শিরোপা ছোঁয়ার স্বপ্ন। তবে হেড টু হেড এবং আসরে পারফরমেন্সের ভিত্তিতে এগিয়ে রয়েছে বরিশাল, যদিও আসরে একবার চিটাগং এর কাছে হেরেছে তারা। শিরোপা লড়াইয়ের মঞ্চে দু দলের পা রাখার আদ্যপান্ত জানাচ্ছেন মুদাসির আলী। বিপিএলে বরিশাল চিটাগং এর যুদ্ধটা এবার শিরোপার। আসরের আগে 3 বার মুখোমুখি হয় দুদল, 2 বার জেতে বরিশাল, 1 বার চিটাগং। প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে চিটাগং এর 150 রানের লক্ষ্য তারায় বরিশাল জেতে 9 উইকেট হাতে রেখে। তবে চিটাগংকে দুর্বল ভাবার সুযোগ নেই তামিম মাহমুদুল্লাহদের। লিগ পর্বের শেষ ম্যাচটায় মিরপুরের মাটিতে বন্দর নগরীর দলটির কাছে হারতে হয়েছিল 24 রানে। এর আগে চট্টগ্রামের মাটিতে বরিশাল জেতে 6 উইকেটে। এদিকে চিটাগং এর জন্য বড় ত্রাস বরিশালের জার্সিতে খেলা মালান। 3 বার হেড টু হেডে 2 বারই 50 করেছেন তিনি। পাশাপাশি কাইল মায়ার্সও চিটাগং এর জন্য আরেক চ্যালেঞ্জ। এছাড়া তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ ও তাওহিদ হৃদয়রা তো বরিশালের জার্সিতে দেশীয় ফেভারিট। প্রথম কোয়ালিফায়ারে 56 বলে 82 রানের অপরাজিত ইনিংসটা খেলেছিলেন কিন্তু হৃদয়। বোলিং লাইনে চিটাগং এর দিকে চোখ রাঙাবে পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী। প্রথম কোয়ালিফায়ারে দুর্দান্ত বোলিং করে নিয়েছিলেন 5 উইকেট। আর বিশেষভাবে ফাইনালের জন্য উড়ে এসেছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। অন্যদিকে গ্রাহাম ক্লার্ক, খাজান আফে, হোসাইন তারাত ও বিনুরা ফার্নান্দোর উপরেই ভরসা রাখছে চিটাগং। হেড টু হেড বা অন্য পরিসংখ্যানে যে দলই যেমন হোক, সব ভালো হবে তার, শেষ ভালো যার। মুদাসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, আপনাকে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরেই 32 নম্বরে ভাঙচুর, বলছে সরকার। বিরত রাখতে দিল্লিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধ। ভারতে বসে দেশকে অস্থিতিশীল করছেন শেখ হাসিনা, অভিযোগ বিএনপির। বিশৃঙ্খলা রোধে দ্রুত নির্বাচন দাবি। জুলাই অভ্যুত্থানে নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবিতে শাহবাগ অবরোধ, নিয়োগ বাতিলের প্রতিবাদে হাইকোর্টে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ। এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 14 বিশিষ্ট নাগরিক পাচ্ছেন এবারের 21 পদক। তালিকার একমাত্র প্রতিষ্ঠান নারী ফুটবল দল। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।